বাবা, আমাকে এবার যেতে হবে। হ্যাঁ যাও, তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছো। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো বাবা। সারা জীবন চেয়েছো আমি বড় চাকরি করি, প্রতিষ্ঠিত হই, আর এখন যখন সময় এসেছে তখন তখন তুমি আমাকে এভাবে আটকে দিচ্ছ। বললাম তো, তুমি এখন প্রাপ্তবয়স্ক, উচিত অনুচিতের জ্ঞান তোমার হয়েছে। খুব বড় একটা সুযোগ এসেছে। এরকম সুযোগ কতবার আসে বলো তো? আর আর আমি তো একেবারে চলে যাচ্ছি না, আসবো তো। হ্যাঁ জানি, বছরে একবার কি তাও নয়। তা কি করব বলো তুমি? ব্যাঙ্গালোর থেকে কি রোজ আসা যায়? আর তাছাড়া তোমার কোনো সমস্যা হলে আমায় জানাবে। আশা করা যায় আমি নিজেই আমার সমস্যার সমাধান করতে যথেষ্ট। তোমাকে আমার জানাবার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা বেশ, আমি তবে আসি। জানলার গড়াদের কাছ থেকে সমুর বুটের শব্দ পাচ্ছিলাম। আজ সব কিছু কেমন যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে। এখন একলা একাকিত্বই সঙ্গী। মালিনীও চলে গেছে, 10টা বছর কেটে গেছে। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল। বড় বাবু, আপনার খাবারটা কি ঘরে দিয়ে যাব? ওই টেবিলে খাবার রেখে যা, আমি খেয়ে নেব। বেশি দেরি করবেন না বাবু, খাবার যে ঠান্ডা হয়ে যাবে। আহ, তুই যা, বললাম তো খেয়ে নেব। লোকটা সারা জীবন খ্যাপাই রয়ে গেল। হায় ঈশ্বর। একটা হ্যাজাক আর খাবারের থালা নিয়ে বাড়ির পিছনের পুকুরের বাঁধানো সিঁড়িতে এসে বসলাম। মালিনীর কথা আজ বড্ড মনে পড়ছে। অনন্ত ভরা জ্যোৎস্নার নিটোল আলোর নিচে মালিনীর স্মৃতি বিজড়িত এই হেমপুষ্প গাছটাকে আজ বড় মায়াময় লাগছে। এই গাছ মালিনীর খুব প্রিয় ছিল। ও চলে যাওয়ার পর এই গাছই ওর একমাত্র স্মৃতি হিসেবে বাড়িতে রয়ে গেছে। মৃদু বাতাসে ঝিরঝিরে গাছের এই ডালপালাগুলো বিষাদ মিশ্রিত কি এক অমোঘ টানে কাউকে যেন কাছে পেতে চাইছে। বড় বাবু, বল। আপনাকে তো আগেই বলেছি, পরশু আমার নাতনির বিয়ে। আজ রাতেই ট্রেন আছে বাবু, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ও, তুইও চলে যাবি? যা, ব্যাগপত্র নিয়ে এসেছিস দেখছি। হ্যাঁ, চিন্তা করবেন না, আমি 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 সব ব্যবস্থা করেই রেখে যাব। আপনার কোনো অসুবিধে হবে না বাবু। তা না হলে বাবু, মানে আপনিও আমার সাথে বাড়ি চলেন না, আমার নাতনিটাকে আশীর্বাদও করবেন। আপনার ভালোও লাগবে। এই পুরো বাড়িতে একা থাকবেন, তার চেয়ে বরং ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে বাবু। না রে সাধন, এখন আর এই বাড়ি ছেড়ে কোথাও যেতে মন চায় না। আর শরীরের অবস্থাও আজকাল ভালো নেই। আমি এখানে থেকেই তোর নাতনিকে আশীর্বাদ করছি। তুই যা। আর দাঁড়া দাঁড়া, এই নে, নাত জামাইকে আশীর্বাদ করিস এটা দিয়ে। কি এসবের আবার কি দরকার ছিল বাবু? আহ, কথা বাড়াস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাবু, একটা কথা, বিকেলের ঝড়ে কারেন্ট চলে গেছে, আজ আর আসবে বলে মনে হয় না। ওই বাড়ির দিকে গেলে লণ্ঠনখানা নিয়ে যাবেন কিন্তু। হেমপুষ্পের ঝরে যাওয়া পাতার উপর মচমচ শব্দ করে কেউ যেন এদিকে আসছে বলে মনে হলো। পিছন করে তাকাতেই দেখলাম কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়িয়েছে। জ্যোৎস্নার এক চিলতে কিরণ এসে পড়েছে লোকটার গায়ে মুখে। তাতেই দেখলাম মাথা ভর্তি কাঁচা পাকা চুল, চোখে একটা চশমা, বয়স আমার মতোই হবে। কে আপনি?
ঠিক চিনলাম না তো। ভীষণ বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইছি। আমাদের আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল, কিন্তু পথে গাড়িটা সমস্যা করায় সেটা ঠিক করতে গিয়ে এত রাত হয়ে গেল, পৌঁছতেও পারলাম না। আর এখন তো ফিরে যাওয়ার কোনো উপায়ও নেই। আজ রাতটা যদি আমাকে আর আমার স্ত্রীকে একটু আশ্রয় দেন তাহলে খুব উপকার হয়। লোকটার মুখটা কোথায় যেন দেখেছি বলে মনে হলো, নইলে এতটা চেনা লাগার তো কথা নয়। হঠাৎ লোকটার সাদা ভ্রুগুলোর নিচে থাকা উজ্জ্বল চোখ দুটো দেখে এক লাফে আমার স্মৃতি গিয়ে কড়া নাড়ল সেই 28 বছর আগেকার দিনগুলোতে। মনে পড়ে গেল 28 বছর আগেই হেমপুষ্প গাছটার জায়গায় আরো একটা ছোট বকুলের চারা ছিল। সোমদত্তা, আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। দীর্ঘ 8 বছরের আমাদের সেই মধুর সম্পর্কের পরিণতি হয়েছিল বিচ্ছেদ। ওর বিয়ের দিনে শেষবারের মতো ওকে দেখেছিলাম, আর দেখেছিলাম এই লোকটাকে বর বেশে। তারপর থেকে আজ অবধি না ওকে দেখেছি নাই নাকি। আজ এতকাল পর আমি আর সেই অতীতের মুখোমুখি হতে চাই না। দাদা, শুনতে পাচ্ছেন দাদা? একটু আশ্রয় কি পাওয়া যাবে আপনার বাড়িতে? না, কোনো মতেই সম্ভব নয়। আপনি হুট করে এ বাড়িতে ঢুকে এলেন কি করে? সাধন, সাধন! কি এক্ষুনি বেরোতে হলো? অকম্মার ঢেকি খালি অকাজের বেলায় আছে। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন কেন? এখানে থাকা হবে না। আমি আপনাকে সাহায্য করতে পারবো না, দুঃখিত। এরকম বলবেন না দাদা, আমার স্ত্রী খুব অসুস্থ, ওর ওষুধ টষুধ খাওয়ার ব্যাপার আছে। আর এই অঞ্চলটা খুব নির্জন, বিশেষ কোনো বাড়িও তো চোখে পড়লো না, তাই বাধ্য হয়েই আপনার কাছে আশ্রয় চাইছি। সোমদত্তা অসুস্থ? কি হয়েছে ওর? মনের মধ্যে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করলো। একই এত রাত, তার উপর আশপাশে সত্যি কোনো থাকার জায়গা নেই। আপনারা শুধু আজ রাতের জন্যই থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ, শুধু আজকের রাতটাই, কাল সকালেই বেরিয়ে যাব দাদা। দরকার হলে আমি ভাড়া দিতেও রাজি আছি। না না না, টাকা পয়সা দিতে হবে না, আপনি আসুন। নিন, এই ঘরের চাবিটা রাখুন। এই যে হেরিকেনটাও নিন, জ্বালিয়ে নেবেন। কি বলেছে ধন্যবাদ জানাবো আপনাকে। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আমি তাহলে আগে একটু লাগেজগুলো আনি। হ্যাঁ হ্যাঁ, যান, চলুন, আমিও যাচ্ছি। সদরের সামনে এসে দাঁড়াতেই অন্ধকারের মধ্যে অস্পষ্ট একটা শতাব্দী পুরনো গাড়ির অবয়ব দেখলাম। তারপর দেখলাম সোমদত্তাকে। বয়সের ভারে সোমদত্তার যৌবনের সেই জৌলুস কোথায় যেন হারিয়ে গেছে। কপালে ভাঁজ পড়েছে। আজ এত বছর পরে আবার ওকে এরূপে দেখব কখনো ভাবিনি। ও আসলে ভালো দেখতে পায় না তো, আর একেই এই অন্ধকার, তাই ধরে ধরে নিয়ে আসতে হলো। আমি ওকে নিয়ে তাহলে ঘরে যাই। সোমদত্তার চোখের সমস্যা আমার অজানা নয়। হয়তো ওর চোখের সামনে সব কিছু ঝাপসা। নইলে আমার বাড়ি জানলেও নিশ্চয়ই এ বাড়িতে থাকতে চাইতো না। দরজাটা দিয়ে দিন দাদা, আমাদের মালপত্র সব আনা হয়ে গেছে। একটু শুনুন তো। হ্যাঁ বলুন। আপনার নামটা? পিনাকি, পিনাকি চ্যাটার্জি। আপনার নামটা? আমার নামটা না হয় নাই জানলেন। কাঠের আলমারিটা খুলে জামা কাপড়ের পিছনে লুকোনো গোপন দেরাজটা খুব কষ্ট করে খুলতে হলো। একটা পুরনো খাম বের করলাম।
এই দেরাজের কথা কেউ কোনোদিন জানতে পারেনি। পুকুর পাড়ে হ্যাজাকের আলোটা বাড়িয়ে খাম থেকে সেই ছবিগুলো বের করলাম। তখন সদ্য কলেজ শেষ হয়েছে। সোমদত্তার সাথে আমার আলাপ পাড়ার থিয়েটার গ্রুপে। একটু একটু করে আমাদের সম্পর্কটা গাঢ় হয়েছিল। সোমদত্তা আমার কাছে ছিল একটা আলোর কিরণের মতো। তারপর কোথা থেকে কি যে হয়ে গেল আমার চোখের সামনে, কে জানতো এতদিন পর আবার এমনভাবে ওর দেখা পাবো। খাম সমেত ছবিগুলোকে পাশে রেখে হ্যাজাকের আলো কমিয়ে দিয়ে চোখ বুঝলাম। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি। ঠিক সেই সময় শুনতে পেলাম সেই রবি ঠাকুরের গান। কানে আসতেই বুকের ভিতরে জেগে উঠল সে পুরনো অনুভূতি। ভালো করে খেয়াল করতেই দেখলাম লাল শাড়িতে চেনা ভঙ্গিতে আমার পাশে এসে বসেছে সোমদত্তা। সোমদত্তা, তুমি? কেন, তুমি খুশি হওনি? তোমার বাড়ি আর আমি চিনব না? এ বাড়িতে পা রাখার সাথে সাথেই বুঝতে পেরেছি এ বাড়ি আমার খুব পরিচিত। তুমি এখনো কি সুন্দর গাও। কিন্তু সোমদত্তা, তুমি যে এখানে এলে পিনাকি বাবু দেখতে পেলে খুব খারাপ ভাববেন। কেউ খারাপ ভাববে না। তা তুমি কেমন আছো বলো? হ্যাঁ, ভালো। তবে আজকে তোমাকে দেখে আমার পুরনো সেই ক্ষতটা আবার যেন টাটকা হয়ে উঠল। তুমি কেমন আছো সোমদত্তা? সোমদত্তা, কোথায় গেলে? হ্যাজাকের আলোটা বাড়িয়ে ওকে কোথাও দেখতে পেলাম না। উতলা হয়ে ওকে যখন খোঁজার চেষ্টা করছি, তখনই পশ্চিমের ঘরের কাছ থেকেই প্রচণ্ড কোলাহলের শব্দ। হুড়মুড়িয়ে সেদিকে ছুটলাম। এই ঘরেই তো পিনাকি বাবু আর সোমদত্তা থাকার ব্যবস্থা করেছিলাম। ঘরের সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলাম কিছু কিছু কথা। আমার সাথে তোমার যাই শত্রুতা থাকুক না কেন, তা বলে তুমি চায়ে বিষ মেশাবে? কি আবল তাবল কথা বলছো? আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি কারোর চায়ে বিষ মেশাইনি। দেখো, তোমার সাথে আমার কোনো দিনও মিল হয়নি। তাই বলে আমার উপরে এভাবে অযথা দোষারোপ করা যাবে না। সোমদত্তা এখানে? তাহলে আমার সামনে ওখানে কে বসেছিল? ছাড়ো ছাড়ো, আর ভালো মানুষের মুখোশ পরে থাকতে হবে না। সারা জীবন তো এই পুরনো আশিকের কথাই ভেবে গেছো, এখন সত্যি সাহায্য। বেশ করেছি। শোনো পিনাকি, আমি তোমাকে স্বেচ্ছায় বিয়ে করিনি। আমার বাবা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। নাহলে তোমার মতো এত খারাপ একটা মানুষকে কে বিয়ে করত? সারা জীবন সন্দেহ করেছো। তোমাকে মেরে রেল লাইনে কাটা পড়েছি, তবু ভালো আমি মরে গেছি পিনাকি। এবার অন্তত তোমার এই অত্যাচারের হাত থেকে আমাকে মুক্তি দাও। কি বলছে এরা এসব? মরে গেছে মানে? চরম উৎকণ্ঠা নিয়ে জানলার খড়খড়িটা খুলতেই চোখ কপালে উঠে গেল আমার। হ্যারিকেনের আলোয় দেখলাম দুটো দেহ হাওয়ায় ভেসে একে অপরের সাথে বাক্যালাপ করছে। পিনাকি বাবুর পচা গলার দেহের অক্ষিকোটরের চোখের বদলে রয়েছে জমাট বাঁধা অন্ধকার। দেখে আমার গা গুলিয়ে উঠল। জানলার কপাট ধরেও আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথাটা অনবরত ঘুরছে। আজ এই জীবন সায়ান্নে এসেও এমন ভয়াল অভিজ্ঞতা আমার জীবদ্দশায় হয়নি। এক পা করে পুকুর পাড়ে এলাম। যা দেখলাম
এখনো দু চোখকে বিশ্বাস করতে পারলাম না। ধরেই নিলাম সেসব ভুল দেখেছি। পুকুর পাড়ে এখন হ্যাজাকটা মিটমিট করে চলছে, আর এবারও অন্ধকারের মাঝে খুব নম্রভাবে ঘোমটা দিয়ে সোমদত্তাকে বসে থাকতে দেখলাম। সোমদত্তা, এই সোমদত্তা, তুমি এখানে? তাহলে ওই ঘরে কাদের দেখলাম বলো তো? বয়সের ভারে কি আমি চোখে দেখতে পাচ্ছি না, নাকি আমি সব ভুল দেখছি? তুমি একদম ঠিক দেখেছো, তোমার দেখায় কোনো ভুল নেই। মালিনী, তুমি? আশা করনি তাই না? তার মানে ও গান তুমি গাইছিলে? কেন, ভালো লাগেনি? ওই গান তো তুমি আমাকে শিখিয়েছিলে। হেমপুষ্প গাছের তলায় বসে থাকা ওর ওই মলিন গলার স্বর আমার জীবনেও বলার নয়। ঝড়ে উথাল পাথাল হয়ে যাচ্ছে পুকুর পাড়ের প্রতিটি কোণা। গাছের ফুলগুলো ঝড়ের দাপটে বৃষ্টির মতো ঝরে পড়ছে। মুহূর্তের মধ্যে ঘোমটা খুলে হ্যাজাকটা তুলে ধরলো, তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার মানে এখনো পর্যন্ত তোমার মন জুড়ে ওই সোমদত্তার বাস, তাই তো? কেন তুমি লুকিয়েছিলে তোমার প্রেমিকার কথা বলো? একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে রেখে সারা জীবন তুমি আমাকে ঠকিয়েছো। না না, তুমি বিশ্বাস করো, আমাদের বিয়ের পর থেকে আর কখনো ওর সাথে আমার না দেখা হয়েছে, না কথা। তবুও তো মালিনীর কোনো জায়গা হয়নি তোমার মনে, আদিনাথ। তাই আমার মৃত্যুটাও তোমার কাছে নিতান্তই সামান্য ঘটনা। না না গো, তুমি তুমি ভুল করছো মাদিনী, তুমি ভুল করছো। ভুল? কোনো ভুল না। এই পুকুরে ডুবেই আমাকে মরতে হয়েছে এই তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। তুমি জানতে আমি সাঁতার জানি না, তাও সেদিন তুমি আমায় বারণ করনি পুকুরে যেতে। আর ঘোনা মাদিনী, আমি পড়ে যাব। মালিনী, আমি তোমায় ঠকাইনি মালিনী। মালিনী, আমি তোমায় ঠকাইনি মালিনী। মালিনী, আমি সমুদ্রটাকে মনে রাখিনি, তুমি বিশ্বাস করো। ওনার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল সমুদ্রবাবু। তুমি আমাকে ক্ষমা করো। তুমি তুমি বড় বাবুকে আমার ভরসায় রেখে গেলে, কিন্তু কিন্তু আমি পারিনি। বাবার এই অবস্থার জন্য আমিই দায়ী। বাবাকে একলা রেখে যাও আমার একেবারে উচিত হয়নি। তুমি যাও দাদা বাবু, আমি বড় বাবুর সাথে একবার দেখা করেই আসছি। মালিনী, মালিনী, তুমি অন্তত যেও না মালিনী। মালিনী, মালিনী। শুধু শুধু পুরনো কথা ভেবে শরীর খারাপ করলেন বড় বাবু। বৌদিমণিও লোকটাকে সন্দেহ করলো সারা জীবন। আজীবন লোকটা খেটেই গেল, সুখী হতে পারলেন না কোনোদিন। হ্যাঁ, আমার গল্পটা আজ এখানেই শেষ। সব গল্পের শেষ তো আর মধুর হয় না, তবে আবার কখনো কোনো এক গল্প হবে যে গল্পের একটা সুন্দর সমাপ্তি থাকবে, এই জন্মে না হলেও পরের জন্মে।